ওয়েলকাম টু টেক লার্নিং, ওয়েলকাম টু দ্য ক্লাস অফ ম্যাথামেটিক্স। আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো। আজকের এই ক্লাসে আমরা একটা প্র্যাকটিস সেট এনেছি। এর আগে আমরা অলরেডি দুটো প্র্যাকটিস সেট করিয়ে দিয়েছি, আর আজকের এই ক্লাসে আমরা প্র্যাকটিস সেট 3 নিয়ে এসেছি, যেখানে আমরা এক্সামে যে ধরনের কোশ্চেনগুলো এতদিন অবধি তোমাদের এসেছে ঠিক সেই ধরনের কোশ্চেনগুলোই আমরা তুলেছি। তাহলে তোমাদের কোশ্চেন সম্পর্কে একটা আইডিয়া তৈরি হয়ে যাবে যে কী ধরনের কোশ্চেনগুলো বারবার পরীক্ষা আসছে, আর আমাদের যে সিলেবাস সেটার একটা তোমাদের কনসেপ্ট তৈরি হয়ে যাবে। তো অবশ্যই আগের ক্লাসগুলো যারা যারা দেখোনি অবশ্যই দেখে নেবে। ঠিক আছে, তাহলে শুরু করছি আজকের ক্লাসটি। তাহলে দেখো, ফার্স্ট কোশ্চেন একটা সরল সুদ বা সিম্পল ইন্টারেস্ট থেকে তুলেছি। কোশ্চেনটা দেখো, ভালো করে পড়ে নেবে। প্রথমে বলেছে কোনো মূলধন বা প্রিন্সিপাল 5 বছরে 520 টাকা এবং 7 বছরে 568 টাকা হলে মূলধনের বা প্রিন্সিপাল ভ্যালুটা কত হবে। ঠিক আছে, দেখো এখানে যে 5 বছরে 520 হয়েছে, এর মানে হচ্ছে 5 বছরে সুদ প্লাস আসল দুটো মিলিয়ে 520। ঠিক আছে, আর 7 বছরে সুদে আসলে হয়েছে 568 টাকা। আর একটা জিনিস মনে রাখবে যে আমাদের সরল সুদের ক্ষেত্রে সরল সুদের ক্ষেত্রে কিন্তু মূলধনের পরিমাণ কিন্তু চেঞ্জ হয় না, দুক্ষেত্রে মূলধনটা ঠিক থাকে। এখানে শুধু সিম্পল ইন্টারেস্ট বা সরল সুদটা বেড়ে যায়। ঠিক আছে, তাহলে দেখো এখানে বলা আছে প্রিন্সিপাল বা মূলধনটা আমি জানি না, সেটাকে ধরে নিলাম পি। তাহলে ধরে নিই যে পি টাকা 5 বছরে 5y লিখলাম, y মানে এখানে ইয়ার, 5 বছরে হয়ে যায় আমাদের 520 টাকা। ঠিক আছে, কত টাকা 520 টাকা হয় সেটা আমি জানি না, আমি ওটা পি ধরে নিলাম। সেই পি টাকাটা আবার 7 বছরে হয়ে যায় কত, 568 টাকা। ঠিক আছে, এইখানে একটা জিনিস জানার বিষয়, যেমন দেখো 5 বছরে সুদে আসলে ছিল 520, 7 বছরে সুদ প্লাস আসলে ছিল 568 টাকা। এই দুটো যদি মাইনাস করে দিই, তাহলে দেখো 7 বছর মাইনাস 5 বছর মানে 2 বছরের আমি পেয়ে যাব এখানে শুধু সুদ। কত হবে সেটা, 568 মাইনাস 520। 568 থেকে 520 বিয়োগ করলে হয়ে যায় আমাদের 48 টাকা। সে 48 টাকাটা হবে আমাদের 2 বছরের শুধু ইন্টারেস্ট, সুদ। সুদ আসল না, শুধু সুদ। তাহলে 2 বছরের যদি আমাদের সুদ যদি 48 টাকা হয়, তাহলে 1 বছরের সুদ কত হবে, 48/2 মানে 24 টাকা। এবার 5 বছরের সুদ বা ইন্টারেস্ট কত হবে আমাদের, 24 গুণ 5 দ্যাট ইজ 120 টাকা। ভালো করে দেখো, 5 বছরের আমাদের সুদ কত পেলাম, শুধু সুদ হলো 120 টাকা, আর এখানে 5 বছরের সুদ আসলে ছিল 520। তাহলে দেখো 520-র মধ্যে আমি কি বলেছিলাম, সুদ এবং আসল দুটোই আছে। এর মধ্যে 120 টাকা যদি আমাদের সুদ থাকে, তাহলে আসল কত হবে, 520 মাইনাস 120 দ্যাট ইজ 400 টাকা। তার মানে আমাদের প্রিন্সিপাল ভ্যালু হয়ে যাবে আমাদের 400। পি ইজ ইকুয়ালস টু হয়ে যাবে কত, 400 টাকা। তার মানে 400 টাকার 5 বছরে সুদে আসলে হয় 520 টাকা এবং 7 বছরে সুদে আসলে হয় 568 টাকা। তাহলে মূলধন বা প্রিন্সিপালটা কত হলো, 400, মানে এ নম্বর অপশানটা কারেক্ট। 5 বছরের যেটা সুদ আসল 520, সেখান থেকে 5 বছরের সুদ 120 মাইনাস করে দিলাম, তাহলে আমি আসল পেয়ে গেলাম। নেক্সট কোশ্চিন কি বলেছে, এক দোকানদার 100 টাকা একটি শার্ট বিক্রি করে 16.2/3% ক্ষতি হয়। দেখো 16.2/3% মানে 1/6, এটাকে ভগ্নাংশ যদি আমি চেঞ্জ করে দিই, ওকে, এর অর্থ হলো যে 6 টাকা যদি আমাদের কেনার দাম হয় কস্ট প্রাইস, তাহলে তাতে আমাদের 1 টাকা আমাদের হচ্ছে লস হয়েছে। ভালো করে দেখো, নিচের যে ভ্যালুটা সেটা আমাদের কস্ট প্রাইসকে বোঝায়, ক্রয় মূল্য। তাহলে 6 টাকায় কিনে আমি 1 টাকা কী করেছি, লস করেছি। তার মানে কি হলো, তার মানে এটা হলো কি, যে আমি যদি 6 টাকা যদি আমাদের ক্রয় মূল্য হয় সিপি, ঠিক আছে, তো এবার 1 টাকা আমি লস করেছি, মানে বিক্রয় মূল্য বা এসপি হবে আমাদের কত, 6 বিয়োগ 1 মানে 5 টাকা। 6 টাকা যদি আমাদের ক্রয় মূল্য বা কস্ট প্রাইস হয়, তাহলে সেলিং প্রাইস বা বিক্রয় মূল্য হবে আমাদের 5 টাকা। এখানে কোশ্চিনে বলা আছে একজন দোকানদার 100 টাকা একটি শার্ট বিক্রি করেছেন, তার মানে এখানে এক্স্যাক্ট বিক্রয় মূল্য বা সেলিং প্রাইস আমাদের 100 দেওয়া আছে।
ঠিক আছে তো? তাহলে দেখো এখানে 5 থেকে 100 হয়েছে, 5 থেকে 100 হয়েছে মানে কত গুণ করা হয়েছে? 20 গুণ করা হয়েছে। সেম অপারেশন আমি এদিকেও করে দেবো, এদিকেও 20 গুণ করে দেবো। তাহলে 6 20 হয়ে গেল 120 টাকা। তার মানে যে জিনিসটা বিক্রয় করেছিল 100 টাকা দিয়ে, তার কেনার দাম বা ক্রয় মূল্য ছিল আমাদের কত? 120 টাকা। এখানে ক্রয় মূল্যটাই চেয়েছে, মানে হচ্ছে এ নম্বর অপশন হচ্ছে কারেক্ট। ওকে, কস্ট প্রাইস বা কেনার দাম বা ক্রয় মূল্য হয়ে গেল 120 টাকা। সেই 120 টাকার জিনিস 100 টাকায় বিক্রি করায় তার 16.2/3% ক্ষতি হয়েছে, লস হয়েছে। তারপরে চলে আসি নেক্সট কোশ্চিনে। কি বলেছে? একটি লম্ববৃত্তাকার চোঙের বক্রতলের ক্ষেত্রফল সি। এইখানে দেখো লম্ববৃত্তাকার চোঙের বক্রতলের সূত্রটা আমাদের কিন্তু মনে রাখতে হবে, ঠিক আছে তো? তাহলে সি বা লম্ববৃত্তাকার চোঙের বক্রতলের ক্ষেত্রফলের সূত্র হলো 2πr/h, যেখানে আর হলো ওই চোঙের হচ্ছে ভূমির ব্যাসার্ধ আর এইচ হলো ওই চোঙটার উচ্চতা। এটা আমাদের মনে রাখতে হবে, ঠিক আছে? এবং আয়তন ভি বা আয়তন, তার সূত্র হচ্ছে πr²h, πr²h, যেখানে একই রকম, আর হলো আমাদের ভূমির ব্যাসার্ধ আর এইচ হলো উচ্চতা, ঠিক আছে তো? ঘন একক। ভি হলো আয়তন আর সি হলো আমাদের বক্রতলের ক্ষেত্রফল। তাহলে কোশ্চেনে বলেছে সি আর বাই ভি এর ভ্যালু বের করতে, সি আর বাই ভি। তাহলে দেখো সি এর জায়গায় আমি সি এর মান বসিয়ে দিলাম 2πr/h ইন্টু, এখানে আর এর জায়গায় আর বসিয়ে দিলাম, নিচে ভি এর জায়গায় লিখে দিতে পারি না? πr²h। একটু আগে তো সূত্রগুলো কিন্তু মুখস্থ রাখতে হবে, মনে রাখতে হবে। তাহলে দেখো এখানে একটা আর, এখানে একটা আর, r², নিচে r² সঙ্গে কেটে গেল, এখানে পায়ের সঙ্গে এইখানে পাই কেটে গেল, এখানে উপরে এইচ, নিচে এইচ কেটে গেল, সব কেটে গিয়ে উপরে দেখো শুধু একটা 2 পড়ে রইল। তার মানে সি আর বাই ভি এর যেটা মান হবে সেটা হবে 2। তার মানে ডি নম্বর অপশন হচ্ছে কারেক্ট। ওকে, সি ইকুয়াল টু 2πr/h বর্গ একক আর ভি ইকুয়াল টু πr²h আয়তন এবং হচ্ছে বক্রতলের ক্ষেত্রফল। এটা আমাদের মনে রাখতে হবে, ঠিক আছে? আর তার জন্য আমাদের লম্ববৃত্তাকার চোঙের উপর যে ডিটেল যে ক্লাস আমি করিয়েছি প্রিভিয়াস ইয়ারে, সেই ক্লাসগুলো গিয়ে তোমরা কিন্তু ভিজিট করে নিতে পারো, ডিটেলসের সূত্রগুলো কিভাবে হয় সেটা জানার জন্য, ঠিক আছে? প্লে লিস্টে গিয়ে তোমরা সেই ক্লাসগুলোকে ভিজিট করে নিতে পারো। ওকে, তারপরে আমরা এই বছর আবার এটা করাবো টপিক ওয়াইজ যে ক্লাস। তারপরে চলে আসছি নেক্সট কোশ্চিনটাতে। তবে এটা একটা হচ্ছে 3Dর কোশ্চিন, মেনসুরেশন বা পরিমিতির কোশ্চিন, ঠিক আছে? বলেছে একটি লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন তার পার্শ্বতলের ক্ষেত্রফলের সংখ্যামান সমান। তার মানে একটা শঙ্কুর আয়তন ও পার্শ্বতলের ক্ষেত্রফলের সংখ্যামান সমান বলেছে। তাহলে শঙ্কুর আয়তনের ফর্মুলা আমাদের জানতে হবে। দেখো শঙ্কুর আয়তনের ফর্মুলা হচ্ছে 1/3 πr²h, ঠিক আছে তো? তাহলে এটা আমাদের আয়তন গেল, তার সঙ্গে কে সমান বলেছে? পার্শ্বতলের ক্ষেত্রফল। তাহলে পার্শ্বতলের ক্ষেত্রফলের সূত্র πr/l, ঠিক আছে? দেখো উভয় পাশে পাই পাই কাটা, এখানে একটা আর, এইখানে একটা আর কেটে দিয়ে এখানে একটা আর থাকছে, ঠিক আছে তো? তাহলে এখানে দেখো পড়ে থাকছে আর আর এইচ, আর 3টাকে ওই পারে নিয়ে গেলে কি হবে? 3l। 3টাকে যদি ওই পারে আমি পাঠিয়ে দিই তাহলে এটা হয়ে যাবে 3l। এবার উভয় পাশে যদি আমি স্কোয়ার করে দিই তাহলে এটা কী হয়ে যাবে? দেখো তো, r²h² ইকুয়াল টু 9l²। ওকে, উভয় পাশে আমি স্কোয়ার করে নিলাম, বর্গ করে নিলাম, এই যে ভ্যালুটা আমাদের কাজে লাগবে এই জন্য। এইবার দেখো চেয়েছে কি, দেখো এখানে কোশ্চিনে 1/h² প্লাস 1/r² এর ভ্যালু আমাদের চেয়েছে। এটা যদি লসাগু করি দেখো নিচে হবে h² ইন্টু r²। এবার নিচের h² সঙ্গে h² যদি ভাগ করি কেটে গিয়ে এখানে উপরে একটা r² থাকবে, প্লাস এখানে r² দিয়ে এখানে নিচেরটাকে ভাগ করে দিলে একটা এখানে h² থাকছে। এবার দেখো r² প্লাস h² আমাদের একটা সূত্র রয়েছে শঙ্কুর ক্ষেত্রে, আমাদের মনে রাখতে হবে। লম্ববৃত্তাকার শঙ্কুর ক্ষেত্রে r² প্লাস h² হয়ে যায় আমাদের l²। আর নিচে কত আছে? r²h²। দেখো এইখানে আমি r²h² এর মান আমি লিখে রেখেছি 9l²। তাহলে এই নিচের l² উপরের l² কেটে গেল, এখানে একটা 1 থাকলো, এখানে হয়ে গেল 1/9। তাহলে 1/9 মানে দেখো বি নম্বর অপশানে রয়েছে। ভেরি ভেরি একটা ইম্পর্টেন্ট কোশ্চিন, ঠিক আছে তো?
প্রথমে r² h² = 9l² আমি এখানে বের করে রাখলাম। এবার যেটা ভ্যালুটা চেয়েছে সেটা তুলে নিলাম, লসাগু করলাম, নিচে r² h² এর জায়গায় 9l² লিখে দিলাম। আর আমাদের এই যে r² + h² উপরে ছিল তার পরিবর্তে l² লিখলাম। এর কারণটা হলো r² + h² = l² হয়, যেখানে l হলো স্ল্যান্ট হাইট বা তির্যক উচ্চতা শঙ্কুর ক্ষেত্রে। ঠিক আছে, তাহলে এখানে কেটে দেওয়ার পরে এখানে একটা 1 থাকলো আর নিচে পড়ে থাকলো 9, তাহলে এখানে হয়ে গেল 1/9, মানে বি নম্বর অপশনটা কারেক্ট। তারপর নেক্সট কোশ্চেন চলে আসছি। দেখো নেক্সট কোশ্চেনটা রয়েছে একটা পার্টনারশিপ বিজনেস বা অংশীদারি কারবারের উপর বলেছে যে একটি অংশীদারি ব্যবসায় সমীর, ইদ্রিস এবং অ্যান্টনির মূলধনের অনুপাত বলেছে 1/6:1/5:1/4। বছরের শেষে যদি মোট লাভ 3700 টাকা হয় তবে অ্যান্টনি মানে লাস্ট জনের মূলধন লাভ কত? তাহলে এখানে বলেছে কত মূলধনের অনুপাত 1/6:1/5:1/4। দেখো এগুলো ভগ্নাংশ আছে। ভগ্নাংশটাকে আমি পূর্ণ সংখ্যায় পরিণত করার জন্য দেখো এদের যে লসাগু এলসিএম 6, 5 আর 4 এর যে লসাগু সেটা দিয়ে আমি সব কটাকে গুণ করে দেবো। দেখো 6, 5 আর 4 এর যদি লসাগু করো তাহলে এটা হবে 60। কত হবে? 60। তাহলে প্রথম সংখ্যাটা যেটা 1/6 আছে সেটাকে দিয়ে 60কে গুণ করলে হয়ে যাবে 10, 6 10 60। তারপরেরটা যেটা আছে সেটা যদি আমি গুণ করে দিই 60 দিয়ে তাহলে এটা হয়ে যাবে 12, 5 12 60, আর লাস্টেরটা হয়ে যাবে 15। দেখো এখানে তাহলে মূলধনের অনুপাত কত হয়ে গেল? 10:12:15। তার মানে সমীরের মূলধন যদি 10 টাকা হয় বা 10 ইউনিট হয়, ইদ্রিসের হবে 12 ইউনিট, আর হলো অ্যান্টনির হবে 15 ইউনিট। ঠিক আছে তো? আর আমরা একটা জিনিস মনে রাখতে হবে যে মূলধনের অনুপাত যেটা হয় আমাদের লাভের অনুপাত সেটাই হয়। তার মানে এদের যদি মূলধনের অনুপাত 10:12:15 হয় তাহলে এদের লাভের অনুপাত আমাদের 10:12:15 হবে। ঠিক আছে, তার মানে এটা এখান থেকে কি বোঝা গেল যে ইদ্রিস যদি 10 ইউনিট যদি আমাদের লাভ করে, না সমীর যদি 10 ইউনিট লাভ করে, ইদ্রিস 12 ইউনিট একক, আর হলো অ্যান্টনি 15 ইউনিট। তাহলে টোটাল লাভ কত হচ্ছে? 15 আর 12 37, 15 আর 12 27 আর 10 37 ইউনিট। তাহলে 37 ইউনিট আমাদের মোট লাভ। দেখো মোট লাভ আমাদের দেওয়া আছে 3700 টাকা। ঠিক আছে তো? তাহলে এদিকে 37 এদিকে 37 কেটে দিলে কত থাকছে? এখানে 100 থাকছে। তাহলে 1 ইউনিটের ভ্যালু হয়ে যাচ্ছে আমাদের 100 টাকা। 1 ইউনিট মানে 1 একক। ওকে, এখানে বলেছে কি অ্যান্টনির লাভ কত? তাহলে অ্যান্টনির লাভ কত ইউনিট ছিল? 15 ইউনিট, 15 একক। তাহলে 15 ইউনিট বা 15 এককের ভ্যালু হবে, দেখো আমাদের 1 ইউনিটের ভ্যালু 100, তাহলে 15 ইউনিটের ভ্যালু হবে 15 × 100, দ্যাট ইজ 1500 টাকা, মানে ডি নম্বর অপশান। কত হবে? 1500 টাকা। এটা যদি বলতো সমীরের লাভ কত, তাহলে সমীরের ছিল 10 একক, 10 ইউনিট, তাহলে 10 দিয়ে এখানে আমি 100কে গুণ করতাম। যদি এখানে বলতো ইদ্রিসের লাভ কত, তাহলে 12 যেটা ছিল 12 ইউনিট, তাহলে 12 দিয়ে এখানে 100কে গুণ করতাম, কারণ 1 ইউনিটের ভ্যালু 100। ঠিক আছে, যেহেতু এখানে অ্যান্টনি চেয়েছে তার মানে এখানে ডি নম্বর অপশানটা হয়ে যাচ্ছে সঠিক। নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। কি বলেছে? কোনো শহরে বর্তমান জনসংখ্যা বলেছে 25,600। প্রতি বছর 20% হারে হ্রাস পেলে 2 বছর পূর্বে ওই শহরের জনসংখ্যা কত ছিল? দেখো 20% যদি আমি ফ্র্যাকশন করি তাহলে এটা হবে 1/5। এই 1/5 এর মানে যে আমাদের যদি বর্তমান যদি জনসংখ্যা যদি আমাদের 5 ইউনিট হয় তাহলে 1 বছর পরে সেটা হয়ে যাবে আমাদের 1 ইউনিট কম, মানে 4 ইউনিট, যেহেতু হ্রাস পাচ্ছে। ঠিক আছে, তার মানে প্রথম বছর যদি 5 ইউনিট হয় আমাদের জনসংখ্যা, তাহলে পরে গিয়ে হবে কত? 4 ইউনিট। এরকম কবার হয়েছে 2 বছর, তাহলে পরের বছরের জন্য তাই 5 ইউনিট থেকে হয়ে যাবে এটা 4 ইউনিট। ঠিক আছে তো? মানে প্রথম বছরে যে জনসংখ্যা 5 জন হয় সেটা কমে গিয়ে হবে 4 জন, পরের বছরে 5 জন হয়ে যাবে 4 জন, কারণ পরপর 2 বছর। তাহলে এটাকে যদি আমি গুণ করে দিই 5 5 হলো 25, আর এখানে 4 4 গুণ করলে 16। এর মানে যে 25 জন যদি জনসংখ্যা ছিল 2 বছর আগে, 2 বছর পরে হয়ে যাবে সেটা হলো 16 জন। তাহলে দেখো 2 বছর পরে যেটা বা বর্তমান যেটা সেটাই আমাদের দেওয়া আছে। কত দেওয়া আছে এখানে? 2569
00 এতজন। তাহলে দেখো 16 থেকে 256 হয়েছে কত গুণ করে, দেখো 16 গুণ করলে হলো 256 হয়, এর পেছনে দুটো শূন্য মানে 1600 গুণ করে। তাহলে সেম অপারেশনটা যদি আমি এইদিকেও লাগিয়ে দিই, 1600 যদি গুণ করে দিই, ঠিক আছে তো, তাহলে 2 বছর আগে কত জনসংখ্যা ছিল সেটা পেয়ে যাব। ঠিক আছে, তাহলে 16 দিয়ে 25কে গুণ করলে হয়ে যায় 400। আর এখানে আরও দুটো শূন্য আছে, তার মানে এটা জনসংখ্যা হচ্ছে 40,000। 40,000 মানে এ নম্বর অপশান। দেখো আরেকবার বলি, এই ঘটনাটা যেহেতু 2 বছর হয়েছে এই জন্য প্রথম বছরে 5 থেকে 4 জন হয়ে গেছে, দ্বিতীয় বছরের জন্য 5 থেকে 4, তাহলে 5 5-এ গুণ করলে হয় 25, 4 4-এ 16, তার মানে 16 জন যদি বর্তমান জনসংখ্যা হয় তাহলে 2 বছর পূর্বে সেটা ছিল 25। তাহলে এখানে এক্স্যাক্ট যে বর্তমান জনসংখ্যা সেটা দেওয়া আছে 25,600। তাহলে 16 থেকে 25,600 সেটা 1600 দিয়ে গুণ করে এসেছে, তাহলে সেম অপারেশন এদিকে করে দিলাম। তার মানে 25,600 যদি বর্তমান জনসংখ্যা হয় তাহলে 2 বছর আগে বা পূর্বে সেটা ছিল 40,000 জন। ঠিক আছে তো, তার মানে এ নম্বর অপশন হচ্ছে কারেক্ট। তারপরে নেক্সট কোশ্চেনে চলে আসছি। তারপরে কোশ্চেনটা কী বলেছে দেখো, tan 1 tan 2 tan 3 ইন্টু ডট 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 tan 89। দেখো এই অঙ্কটা একটা ইন্টারেস্টিং বিষয় কি, এই যে এখানে tan 1 রয়েছে, এখানে tan যে 89 আছে লাস্টে, এখানে tan 1 আর tan 89, দেখো 1 আর 89কে যদি আমি যোগ করি 90 হবে। 1 আর 89 যদি অ্যাঙ্গেল দুটোকে যোগ করে দিই 90 হবে। ঠিক আছে, এই tan 1 আর tan 89 যখন এরকম দুটোর যোগফল যখন 90 হবে, তখন tan 1 আর tan 89 এদের গুণফল হয়ে যাবে, দুটোকে গুণ করলে 1 হয়ে যাবে। একইভাবে tan 2 থেকে এখানে tan 88 একটা থাকবে, তার সঙ্গে গুণ হয়ে যাবে 1। এরকম করতে করতে আমাদের এখানে টোটাল 45টা 1 এখানে গুণ আকারে আসবে। tan 2 এর সঙ্গে tan 88, tan 3 এর সঙ্গে tan 87, ঠিক আছে তো, আর 45টা হোক আর 1000টা হোক, 1কে গুণ করলে আমাদের সবসময় 1ই আসে, মানে ডি নম্বর অপশন হয়ে যাচ্ছে কারেক্ট। এটা একটা ইন্টারেস্টিং অঙ্ক। ঠিক আছে, এখানে 45টা এখানে 1-এর গুণ, ঠিক আছে, 1-এর সঙ্গে 1 গুণ করলে তো 1ই হয়, সে 45টা হোক আর যতটাই হোক, এই জন্য রেজাল্ট হয়ে গেল আমাদের এখানে 1। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন কী বলেছে দেখো, একটি ডজন প্রতি ডিমের দাম 6 টাকা কমলে 30 টাকায় আরও 3টি ডিম বেশি পাওয়া যায়। তাহলে বলছে কমার আগে 1 ডজন ডিমের দাম কত ছিল। ভালো করে দেখো যে ডিমের দাম 6 টাকা করে কমে গেছে, ভালো করে দেখো 6 টাকা ডজন প্রতি কমে গেছে, মানে 12টা ডিমে 6 টাকা কমে গেছে, তার ফলে আমি কি 3টে ডিম বেশি পাচ্ছি। তাহলে আমি এটা বলতে পারি না যে 3টে ডিমের দাম হলো 6 টাকা, কারণ ওই 6 টাকাটা কমার জন্যই তো 3টে ডিম বেশি পাচ্ছি আমি। তাহলে 3টে ডিমের দাম যদি 6 টাকা হয়, তাহলে বর্তমানে এক একটা ডিমের দাম কত হবে, তাহলে একটি ডিমের দাম কত হবে, একটি ডিমের দাম হবে আমাদের হচ্ছে 6/3 মানে 2 টাকা। ভালো করে দেখো 6 টাকা যেটা হলো কমলো সেটা 3টা ডিমে, তাহলে এক একটা ডিমের দাম আমাদের কত, 2 টাকা করে পড়ছে। তাহলে 12টা ডিমের দাম আমাদের কত হবে, 12টা ডিমের দাম হবে আমাদের 2 গুণ 12 মানে 24 টাকা, হবে কি না। এবার কোশ্চেনে বলেছে তার বর্তমান আমাদের 1 ডজন বা 12টা ডিমের দাম হচ্ছে 24 টাকা। কোশ্চেন বলেছে আগে 1 ডজন ডিমের দাম কত ছিল। দেখো এখানে ডিমের দাম 6 টাকা কমেছে, ডজন প্রতি ক টাকা কমেছে, 6 টাকা কমেছে, তাহলে এখন যদি 24 টাকা হয় তাহলে আগে আরও 6 টাকা বেশি ছিল, মানে আগে 1 ডজন ডিমের দাম ছিল 24 যোগ 6 সমান সমান 30 টাকা। এটা হলো বর্তমান 1 ডজন ডিমের দাম, এটা 24, আর আগে যেটা চেয়েছে মানে এটা উত্তর হয়ে যাবে 30, মানে দেখো এ নম্বর অপশন। বর্তমান ডিমের দাম চাইনি, এখানে আগে ডিমের দাম কত ছিল 1 ডজন সেটা চেয়েছে, সেই জন্য আমাদের 6টা কিন্তু যোগ করে দিতে হলো। নেক্সট কোশ্চেন চলে যাচ্ছি, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এটা একটা। নেক্সট কোশ্চেন চলে আসছি, বলেছে একটি বৃত্ত একটি বর্গক্ষেত্রের পরিলিখিত, মানে একটা বৃত্ত যেটা বর্গক্ষেত্রের উপর দিয়ে টানা হয়েছে, বলেছে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য যদি 5 সেমি হয় তাহলে বলেছে বৃত্তটার ব্যাস কত। একটা জিনিস মনে রাখবে, এই ছবিটাতে ভালো করে লক্ষ্য করে দেখো যে বর্গক্ষেত্রের যেটা কর্ণ, ভালো করে দেখো বর্গক্ষেত্রের যেটা কর্ণ যেটা এই বরাবর আছে সেটাই কিন্তু বৃত্তটার ব্যাস। তাহলে বর্গক্ষেত্রটার বাহু যদি আমাদের 5 হয় তাহলে ওর কর্ণের সূত্র হচ্ছে 5√2 বা বাহু √2, তার মানে ওর কর্ণ কত হয়ে যাবে 5√2।
তাহলে আমাদের যেটা 5√2 ওটা হলো বর্গক্ষেত্রের কর্ণ হলো। আর আমি কি বললাম যে বর্গক্ষেত্রের যেটা কর্ণ সেটাই হলো বৃত্তের ব্যাস। তাহলে বৃত্তের ব্যাস বা হচ্ছে ডি ডায়ামিটার সেটা কি বর্গক্ষেত্রের কর্ণ। বর্গক্ষেত্রের বাহু যেহেতু 5 রয়েছে তাহলে কর্ণের সূত্র হয় a√2 বা 5√2। এর মান এখানে কত রয়েছে 5, এর মান এখানে রয়েছে যেহেতু 5, তাহলে কর্ণ হয়ে গেল 5√2। আর এই কর্ণটাই হয়ে গেল ওই বৃত্তটার ব্যাস। তার মানে 5√2 মানে সি নম্বর অপশন হচ্ছে কারেক্ট। নেক্সট কোশ্চেন চলে আসছি। দেখো এখানে লগের একটা ইম্পর্টেন্ট অঙ্ক দেওয়া আছে, বলেছে লগ এক্স বেস 8 প্লাস লগ এক্স বেস 4 প্লাস লগ এক্স বেস 2 ইকুয়াল টু 11 হলে এক্স এর মান কি হবে। দেখো এখানে লগের একটা ইম্পর্টেন্ট সূত্র আমরা এখান থেকে জানতে পারবো যে লগ এক্স বেস 8, 8টাকে আমি লিখতে পারি 2 এর পাওয়ার 3 প্লাস লগ এক্স, এখানে 4 আছে, 4টাকে লিখতে পারি 2 এর পাওয়ার 2, নিচে 4 আছে বেসে, প্লাস লগ এখানে এক্স বেস 2 আছে ইকুয়াল টু 11। একটা জিনিস মনে রাখে, বেসের পাওয়ার যেটা থাকে সেটা সামনে যখন যায় সেটা উল্টে যায়। তার মানে এখানে বেস বা তলার মধ্যে যে সংখ্যাটা আছে 2 এর পাওয়ার 3 আছে, তাহলে ওটাকে সামনে যখন নিয়ে যাবো উল্টে যাবে, মানে এটা হয়ে 1/3। 3টা হয়ে গেল কি 1/3 লগ এক্স বেস 2। একইভাবে এখানে 2 এর পাওয়ার এখানে 2 রয়েছে, তাহলে ওটা সামনে গেলে হয়ে যাবে 1/2 লগ এক্স বেস 2। আর এখানে কি রয়েছে লাস্টেরটাতে শুধু এক্স বেস 2 রয়েছে ইকুয়াল টু 11। ঠিক আছে তো, এখান থেকে দেখো তো লগ এক্স বেস 2 যদি আমি কমন নিয়ে নিই তাহলে এখানে পড়ে থাকছে 1/3, এখানে পড়ে থাকছে হাফ, এখানে পড়ে থাকছে 1 ইজ ইকুয়ালস টু 11। ঠিক আছে, এটাকে যদি আমি হচ্ছে হিসেব করি তাহলে এখানে লগ, দেখো এটাকে যদি আমি হিসেব এখন করি তাহলে কী হবে, দেখো লগ এক্স বেস 2 আছে তো, তাহলে লগ এক্স বেস 2টাকে আমি রাখলাম। এটা যদি লসাগু করি তাহলে এটা হয়ে যাবে 6, এটা হবে 2, এটা 3, এটা হয়ে যাবে 6 ইকুয়াল টু 11। তাহলে লগ এক্স বেস 2টাকে আমি রাখছি, এটা দেখো 6 আর 3 9, 11/6 হয়ে যাচ্ছে ইজ ইকুয়ালস টু 11। এখানে 11 এখানে যদি কেটে দিই তাহলে এখানে হয়ে যাচ্ছে লগ এক্স বেস 2 ইকুয়াল টু, দেখো এই 6টা নিচে ছিল ওইখানে, ওই পারে গেলে হয়ে যাবে দেখো শুধু 6, এখানে কিছু নাই মানে 11 কাটে 1 হলো, তাহলে 6টা যদি ওই পারে নিয়ে যায় তাহলে শুধু 6 হয়ে যাবে। এবার দেখো লগটাকে লগ এক্স বেস 2, এখান থেকে এক্সের মান বের করার নিয়ম হচ্ছে মানে লগ 2টা যদি ওই পারে নিয়ে যায়, লগ বেস 2টাকে যদি ওই পারে নিয়ে যায় তাহলে যে বেস রয়েছে তার পাওয়ার হয়ে যায় এপারের সংখ্যাটা, মানে এই যে 2 এর পাওয়ার হয়ে যাবে এপারের সংখ্যাটা, তাহলে 2 এর পাওয়ার 6 করলে হয়ে যাবে আমাদের 64। 2 এর পাওয়ার 6 করলে হয়ে যায় আমাদের 64। তাহলে 64 মানে দেখো কত নম্বর অপশানে রয়েছে, দেখো বি নম্বর অপশান রয়েছে, তাহলে বি হয়ে গেল কারেক্ট। এখানে বেসের পাওয়ারটা যখনই আমি সামনে নিয়ে যাব তখন উল্টে যাবে। তারপরে এই কটা সব কটা লসাগু করে যোগ করে দিলাম, যোগ করে দেওয়ার পরে এখানে কেটে গিয়ে এখানে পড়ে থাকলো দেখো লগ এক্স বেস 2 ইজ ইকুয়ালস টু 6। আর এই যে 2টা আছে ওই 2টাকে যখন ওই পারে নিয়ে যাব তখন ওই 2 এর পাওয়ার এক্স হয়ে যাবে, তখন 2 এর পাওয়ার 6, দ্যাট ইজ 2 এর পাওয়ার 6 করলে 64 হয়ে যায়, মানে কত নম্বর অপশান ছিল আমাদের সেটা কারেক্ট, বি নম্বর অপশান। ঠিক আছে তো, তাহলে আজকের ক্লাসটি এ অবধি। এই ধরনের কোশ্চেনই কিন্তু তোমাদের পরীক্ষায় বারবার এসে থাকে, তো ভালো করে ক্লাসগুলোকে দেখবে। আর যদি ক্লাসগুলো ভালো লাগে ক্লাসগুলোতে একটা লাইক করে দেবে, শেয়ার করে দেবে, যারা চ্যানেলে নতুন এসেছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। তো আজকের ক্লাস এ অবধি, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। হ্যাভ এ গুড ডে অ্যান্ড বাই বাই।